এখনো বিদেশ নেওয়ার অবস্থায় নেই বেগম জিয়া। এভারকারে আছেন নিবিড় পর্যবেক্ষণে। লন্ডন নিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। সুস্থতা কামনায় দোয়া। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, যেন নতুন করে গড়তে পারি। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন, অবশ্যই সেটা সম্ভব হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্মের নামে বিভাজন, দলের বিরুদ্ধে অপপ্রচারে একটি গোষ্ঠী। বিএনপির দেশ গড়ার কর্মসূচির উদ্বোধনীতে মির্জা ফখরুল। সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক। নির্বাচনের তফসিল ও গণভোট নিয়ে ইসির বৈঠক। তারিখ চূড়ান্ত করা সহ 9 এজেন্ডা নিয়ে কমিশনারদের আলোচনা। নির্বাচন ঘিরে প্রস্তুত জাহাজ সহ 5,000 নৌসেনা। কবর থেকে তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। নমুনা সংগ্রহের পর হবে দাফন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। নিজ বাসায় খুন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রী। রংপুরের তারাগঞ্জ থেকে মরদেহ উদ্ধার। ধারালো অস্ত্রের আঘাতে হত্যা। তদন্তে ঘটনাস্থলে পুলিশ। এবং আমদানি শুল্ক কমানো সহ অনিবন্ধিত মোবাইল বৈধ করার দাবি। আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে ব্যবসায়ীদের সড়ক অবরোধ। বিক্ষোভে বন্ধ যান চলাচল। টানা 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে তার লন্ডন যাত্রা। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দীর্ঘ 15 দিন ধরে এখানেই চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীও সরব। শারীরিক পরিস্থিতি লন্ডনে নেয়ার মতো অবস্থায় না আসায় আপাতত দেশেই চলছে বেগম জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এদিকে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সকালে পল্টনে মাওলানা ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি। সেই বাংলাদেশে গড়ের যে স্বপ্ন আমাদের, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন, অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস। দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান বেগম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু ঠিক আগের মতো অর্থাৎ গত কয়েকদিন যাবৎ যে অপরিবর্তিত অবস্থা রয়েছে সেটিই রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু তিনি যে শারীরিক অবস্থা খুব একটি ভালো সেটি বলার আসলে সুযোগ নেই। তার যে ব্যক্তিগত চিকিৎসক তিনিও কিন্তু গতকাল তেমন তথ্যই জানিয়েছেন। তবে যে এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডন নেওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়ার, সেটির বিপরীতে এখন নতুন করে কিন্তু জার্মান থেকে একটি
এয়ার অ্যাম্বুলেন্স আসছে, সেই যে আনুষ্ঠানিকতা সেটিও প্রায় শেষ পর্যায়ে আমরা যতটুকু জানি। অর্থাৎ সব মিলে কিন্তু অন্য কোনো জটিলতা নেই, শুধুমাত্র বেগম খালেদা জিয়া দীর্ঘ পথ অতিক্রম করে 12-14 ঘন্টা তিনি যেতে পারবেন কিনা, সেরকম শারীরিক অবস্থা আছে কিনা সেটির উপরে কিন্তু নির্ভর করছে। সেটি বিবেচনায় নিয়েই কিন্তু আসলে ডাক্তাররা সিদ্ধান্ত দিয়েছেন যে এই মুহূর্তে তাকে আসলে লন্ডন নেওয়া সম্ভব হবে না, যার ফলে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন সেটি দেশি চিকিৎসকরা যেমন রয়েছেন, একই সঙ্গে যুক্তরাজ্য, চীন সহ অন্যান্য যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এর সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, যিনি নিজেও মেডিকেল বোর্ডের সদস্য। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। তো সব মিলিয়ে কিন্তু তার যে এখানকার যে চিকিৎসা সেটি খুব জোরে সোরে চলছে, অর্থাৎ যেই যতটুকু দরকার সেটিই চলছে। কিন্তু সারা দেশের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী সহ দেশের মানুষের যে প্রত্যাশার জায়গা ছিল বা বিএনপির তরফ থেকেও যেটি চাওয়া হচ্ছিল লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, লন্ডনের যে বিখ্যাত ব্রিজ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন, কিন্তু সেটি আসলে তার যে শারীরিক জটিলতা সেটির কারণে আসলে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। যদিও আজকে ডেট ছিল সবশেষ, যেটি গত শুক্রবার যাওয়ার কথা ছিল সবশেষ, এটি আজকে রোববারও কিন্তু এক ধরনের সময় দেওয়া হচ্ছিল বিএনপির তরফ থেকে, কিন্তু সেটি হচ্ছে না। খুব দ্রুত সময়ের মধ্যে যদি তার শারীরিক অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ আরেকটু উন্নতি হয়, তাহলে কিন্তু লন্ডনের যেই সিদ্ধান্ত নেওয়া আছে সেটি কিন্তু আসলে করবে বিএনপির তরফ থেকে, কিন্তু তেমনটি জানানো হচ্ছে। বাকি সব কিছু প্রায় চূড়ান্ত হয়ে আছে, শুধুমাত্র তার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে লন্ডন নেওয়া হবে। সহকর্মী হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন এভারকেয়ারের সামনে থেকে। ধর্মের নামে বিভাজন ও দলের বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার কর্মসূচি শীর্ষক 7 দিনের কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন। সাইবার অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন বিএনপি মহাসচিব। সংসদ নির্বাচন সামনে রেখে শুধু সভা সমাবেশ আর মিছিল মিটিংয়ের প্রচারণাতেই সীমাবদ্ধ নয় বিএনপি। শুরু হলো দলটির দেশ গড়ার কর্মসূচি নামক কার্যক্রম। নেতাদের পাশাপাশি নানা বিষয়ে অভিজ্ঞরা মতবিনিময় করবেন তৃণমূলের সঙ্গে। প্রচারণার এই পদ্ধতি ধানের শীষের রায় শক্তিশালী করতে দেশজুড়ে ভোটারদের কাছে ছড়িয়ে দেওয়া হবে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে 7 দিনব্যাপী দেশ গড়ার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন একটি গোষ্ঠী দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানান মির্জা ফখরুল। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। দেশের সব ভালো অর্জন বিএনপির মাধ্যমেই এসেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নেতিবাচক দল হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা গেছে, যা ভেঙে দিতে হবে। সাইবার লড়াইয়ে দক্ষ হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি, তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। এটা আপনাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে সফলতা আসবে না মন্তব্য করে অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে সেখানে সাফল্যের হার বেশি আসে না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ নানা বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে ভোট গ্রহণের সময় বাড়ানো, মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়াও প্রস্তুতির সার্বিক অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা নেওয়ার সময়ও চূড়ান্ত হবে। প্রথা অনুযায়ী তফসিলের আগে নির্বাচনের সার্বিক বিষয়ে অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন কমিশন। এর পরপরই
যে কোনো সময় তফসিল ঘোষণা করবেন সিইসি। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সকাল থেকেই জানাচ্ছিলাম যে সকাল 10:30টার সময় কমিশন বৈঠকে বসেছিল, মাঝখানে 1 ঘন্টা বিরতি শেষে আবারও দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে কমিশন। কারণ তারা যেসব বিষয়গুলো নিয়ে বসেছেন, জাতীয় নির্বাচন, গণভোটের তফসিল, একই সাথে ভোটের তারিখ নির্ধারণ সহ পর্যালোচনা সহ নানা বিষয় নিয়ে, ভোটের আগে পরে নানা বিষয় নিয়ে আলোচনা চলছে, যার কারণে এখনো তারা একইভাবে সম্মতিতে সবগুলো বিষয়ে সমাধান করতে পারেনি বলে আবারও দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আমরা যতটুকু জানতে পেরেছি, আলোচনা হচ্ছে তারা ভোটের সময় বাড়ানো কমানো নিয়ে তাদের মূল আলোচনার বিষয়, এবং কয়েকটি তারিখ নির্ধারণ করেছে ভোটের। যেহেতু সরকার বলেছিল যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে প্রথমার্ধেই ভোটের কথা বলেছিল, সেই জায়গা থেকেও তারা কয়েকটি ভোটের তারিখও নির্ধারণ করছে। আজকে নির্ধারণ করেই মূলত রাষ্ট্রপতির কাছে তারা উপস্থাপন করবেন তারিখগুলো, এবং সেখানে সবকিছুই বিবেচনা করা হবে। ইতোমধ্যে তারা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছেন যে ভোটের দিন আবহাওয়া কিরকম থাকবে সেটিও পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর নানা রকম পরামর্শ এসেছে, কারণ দ্বিতীয় 2 দফায় তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছে। সার্বিক বিষয় নিয়ে মূলত পর্যালোচনা করছে, এবং তফসিল কবে নাগাদ হবে, যেহেতু দ্বিতীয় সপ্তাহের কথাই বলা হয়েছে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই, চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। তবে কোন দিন তফসিল ঘোষণা করবে আজকেই কিন্তু এটি নির্ধারণ হয়ে যাবে, অর্থাৎ কমিশন বলতেও পারে আজকে যে কবে নাগাদ তারা তফসিল ঘোষণা করবেন, এবং তারপরেই কিন্তু, কারণ ভোটের তারিখ নির্ধারণ করতে গেলে তাদেরকে নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই হবে, তারপরেই আসলে সিদ্ধান্ত নিতে পারবেন ভোটের তারিখ। যেহেতু এখনো কমিশন সভা চলছে, সভা শেষ হলেই আমরা জানতে পারবো কি কি সিদ্ধান্ত এসেছে কমিশনের কাছ থেকে। এখন পর্যন্ত আমাদের এটুকু সময় অপেক্ষা করতে হবে। সহকর্মী কাউসারা চৌধুরী কুমু যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে। জাতীয় নির্বাচন ঘিরে নৌযান সহ 5000 নৌসেনাকে প্রস্তুত করা হচ্ছে। সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে একথা জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। কুচকাওয়াজ শেষে 2 জন নারী সহ কমিশন লাভ করেন 31 নবীন কর্মকর্তা। সাক্ষাৎ রিপোর্ট ছবিতে বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে রোববার আয়োজন করা হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মিডশিপম্যান 2023 আলফা ব্যাচের সহ 8টি প্লাটুন অংশ নেয় এতে। প্রধান অতিথি হিসাবে যোগ দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্যারেডে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন অফিসারদের উদ্দেশ্যে বক্তব্যে নৌবাহিনীর প্রধান বলেন, দেশের ক্লান্তি লগ্নে নৌবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনেও প্রয়োজনীয় সংখ্যক নৌযান সহ 5000 নৌ সদস্যকে প্রস্তুত করা হচ্ছে। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। 3 বছর কঠোর প্রশিক্ষণ শেষে এই বছর 2 জন নারী সহ কমিশন লাভ করেন 31 জন মিডশিপম্যান। এই বছর প্রশিক্ষণে কৃতিত্ব অর্জন করায় সোর্ড অব অনার পান সৈয়দ তাহসিন আহমেদ, আর দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন SM আবরার ওবাইদ। বিএনএর যে মোটো অনার ডিগনিটি অ্যান্ড প্রাইড, এই মোটো ধারণ করে আমি আমার দেশমাতৃকার সেবা করে যেতে যাচ্ছি। বর্তমান মেয়েদেরকে আমি উৎসাহিত করব যে তারা যেন নৌবাহিনীতে সামরিক কর্মকর্তা হিসেবে যোগদান করে। সততার সাথে, নিষ্ঠার সাথে আরও এগিয়ে যাবে দেশের সেবা করে এই ব্যাপারে। পরে নৌপ্রধান ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে শান্তিতে ভূমিকা রাখা বাংলাদেশ নৌবাহিনীর এসব নবীন সদস্যরা দেশের সমুদ্র সীমানায় অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলাদেশ নেভাল একাডেমি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রায়ের বাজার থেকে তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। পরিচয় শনাক্তের জন্য সংগ্রহ করা হবে তাদের ডিএনএ নমুনা। আদালতের নির্দেশে 1.5 বছর পর রোববার কবর থেকে মরদেহ তোলার কাজ শুরু করে সিআইডি। জানা গেছে, পরিচয় শনাক্তে এখন পর্যন্ত আবেদন করেছে 10 জন শহীদের পরিবার। আমার বুক খালি করেছে কেন? কি করেছিলাম আমরা? আমি তো এই দেশেরই নাগরিক, আমার মিরাজ তো এই দেশেরই নাগরিক ছিল।
২৪শে জুলাই আগস্টের শহীদদের অনেকের পরিচয় শনাক্ত হয়নি, তাদের মরদেহ বুঝে পায়নি পরিবার। বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে রায়ের বাজারে। প্রায় ১.৫ বছর পর সেই নিস্তব্ধ মাটিতেই নামল স্বজনদের হাহাকার। আদালতের নির্দেশে শুরু হয়েছে কবর থেকে মরদেহ উত্তোলনের কাজ। রায়ের বাজারে ভিড় করেন সেই সব অভাগা বাবা মা, ভাই বোন যাদের চোখে জল শুকিয়ে গেলেও রয়ে গেছে হৃদয়ের ক্ষত। এখন শুধু একটাই চাওয়া, আপনজনের শুধু একটা চিহ্ন, একটা প্রমাণ। অনেক খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পরে প্রায় ৮ মাস পরে আমরা লাশের সন্ধান পেয়েছি। লাশগুলো আমরা শনাক্ত করতে পারি, শনাক্ত করতে বলে মনের আশা কিছুটা শান্তি পাবে। আমার মিলাই দেয়, মিলাই দিয়ে দেখি যে এটা শৈলার কবর, এরপর যদি আল্লাহ আমার নিয়ে যায় তো আমি শান্তি পাবো। আদালতের নির্দেশে শহীদদের পরিচয় শনাক্ত করার কঠিন ও সংবেদনশীল কাজে হাত দিয়েছে সিআইডি। তাদের সহায়তায় রয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর লুইস ফেন্ডেব্রিডার এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন। আন্তর্জাতিক প্রোটোকল মেনে চলছে মরদেহ তোলার কাজ। এরপর স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে করা হবে পরিচয় শনাক্ত। My work will be to guarantee the international standards are followed in this operation according to the international forensic rules. আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদেহ পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করব। প্রাথমিকভাবে ১১৪ জনের মরদেহ উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা জানা যাবে উত্তোলনের পর। জুলাই গণঅভ্যুত্থানের ১.৫ বছর পেরিয়েছে, এখন পর্যন্ত অনেকেই পাননি তার স্বজনদের সেই শেষ ঠিকানা কবরস্থানের চিহ্নটুকু। সরকারের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা দেখছেন নতুন করে স্বজনরা সেই শহীদদের যেন চিহ্নিত করে তাদের কবরকে শনাক্ত করা যায়। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রায়ের বাজার কবরস্থানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সেই চিহ্ন খুঁজতে কিন্তু সিআইডি এখন কাজ করছে এবং এই কাজে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত একটি সম্পূর্ণ করে আরেকটিতে হাত দিয়েছে। তার মানে অর্থাৎ দুটো মরদেহ উত্তোলনের কাজ চলমান অবস্থায় রয়েছে এবং আমরা দেখছিলাম প্রতিবেদনে কিন্তু সেখানে উল্লেখ করা হচ্ছিল ১১৪ জনের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা না গেলেও প্রাথমিকভাবে ১১৪ জনের তথ্যটা কিন্তু সিআইডির কাছে আছে। তারা বলছে যে এই সংখ্যা হয়তো বা সামনে কমতে বা বাড়তেও পারে। এক কথায় এই যে চলমান প্রক্রিয়া সেটি যেই মরদেহগুলো আছে সেগুলো উত্তোলনের পর পরিবারের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে সেগুলো মিলিয়ে দেখানো হবে। তাই আসলে সেই স্বজনগুলো যারা এখন পরিচয়বিহীন অবস্থায় শুয়ে আছে তাদের পরিচয়টা কি এবং তারপরেই আসলে সেটি তাদের কাছে তুলে দেওয়া হবে। তো এটি একটি লম্বা প্রক্রিয়া, কেননা এই পুরো ঘটনা এখন যেহেতু উত্তোলন করা হচ্ছে, এরপর নমুনা সংগ্রহ ১ মাস ২ মাস, আসলে এই পুরো ঘটনা আজ থেকে শুরু হলো। এটি আসলে কবে নাগাদ শেষ হবে এবং কতজন আসলে সংখ্যায় পাওয়া যাবে এটি নিশ্চিত করে আসলে সিআইডিও বলতে পারে তারা কাজ করছে। তবে এই মহৎ কাজটিকে করতে পেরে তারাও নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন এবং এই পুরো ঘটনায় যেহেতু প্রায় ১.৫ বছর কেটে গেছে, স্বজনদের আসলে চাওয়াটা একটাই, শেষ পর্যন্ত হলেও তাদের আপনজনরা যেন তাদের সেই কবরটি খুঁজে পায়। তো রায়ের বাজার কবরস্থান থেকে ছিল এই আমার কাছে সবশেষ। সহকর্মী রায়দুল শুভ যুক্ত হয়েছিলেন রায়ের বাজার কবরস্থান থেকে। আওয়ামী লীগের শাসনামলে জিআইসি সেলে আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জনকে গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন সব গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করাতেন তারিক আহমেদ সিদ্দিক। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে রাখার মামলায় রোববার হাজির করা হয় সংস্থাটির সাবেক ৩ পরিচালককে। প্রসিকিউশন বলছে এ সময়ের মধ্যে ২৬ জনকে আয়নাঘরে নিয়ে গুম ও নির্যাতন করা হয়, যারা পরবর্তীতে ফিরে আসেন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার সরাসরি নির্দেশনা, কখনো কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নির্দেশনায় সরকার যাদেরকে হুমকি মনে করত তাদেরকে ধরে এনে রাখা হতো আয়নাঘরে, কারো কারো পরিণতি হতো নির্মম মৃত্যু।
এদিন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক, 3 পরিচালক সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে তথ্য ও সাক্ষ্য প্রমাণ রয়েছে বলেও জানায় প্রসিকিউশন। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে, তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। গুমের এ মামলায় শুনানিতে এদিনও আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের কয়েকজন। যদি ভবিষ্যতে কোনো ডিজিএফআই যদি ডিপলিটিসাইজ হয়, তাহলে ডিজিএফআই যারা ডিজি হবে তারা কখনোই সরকার প্রধানের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্ধ-আনুগত্য করতে পারবে না। গ্রেফতার 3 সেনা কর্মকর্তার আইনজীবী আদালতকে জানান, সেনা আইনের তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি। তদন্ত আদালতে এই 3 জন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন মৌখিকভাবে, যদি প্রসিকিউশন কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্টটি ডিনাই না করে তাহলে তো আপনার হয়ে যাবে তলব ছাড়াই। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, কক্সবাজারের বাঁকখালী নদী তীরে সীমানা পিলার বসাতে স্থানীয়দের বাধা, সড়ক অবরোধ করে বিক্ষোভ, পিছু হটল বিআইডব্লিউটি, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। দেশে এনইআইআর সিস্টেম চালুর আগেই হ্যান্ডসেট আমদানিতে শুল্ক হার 58% থেকে 15% নামানোর দাবি জানিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। মজুদ থাকা আনঅফিশিয়াল ফোন শুল্ক দিয়ে বৈধ করার সুযোগও চান তারা। রোববার আগারগাঁওয়ে বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি থেকে এসব দাবি তোলে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। দাবি না মানলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। রাস্তায় গাছের গুড়ি ফেলে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। প্ল্যাকার্ড হাতে নিয়ে নানা দাবিতে স্লোগান দেন তারা। দেশে 16 ডিসেম্বর থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম। এতে অবৈধভাবে দেশে আসা মোবাইল ফোন 1 মাসের বেশি নেটওয়ার্কে সচল রাখা যাবে না, বন্ধ হবে আনঅফিসিয়াল ফোনের ব্যবসা। এমন প্রেক্ষাপটে উদ্বিগ্ন দেশের 25,000 মোবাইল ফোন ব্যবসায়ী। 16 তারিখ যদি কার্যকর হয় আমাদের কোটি কোটি টাকার লোকসানের পক্ষে পড়তে হচ্ছে। আমাদের সাথে কোনো আলোচনা বৈঠকে বসে নাই, এখন আমাদের দাবি হচ্ছে আমাদের সাথে বসুক, আলোচনা করুক। বিটিআরসির হিসেবে বর্তমানে ব্যবসায়ীদের কাছে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা প্রায় 50 লাখ হ্যান্ডসেট মজুদ আছে। এসব হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ চান ব্যবসায়ীরা। বর্তমানে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক 58%। এনইআইআর চালুর আগে শুল্ক হার 15% ও আমদানির প্রক্রিয়া সহজ করার দাবি ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায়, সবাই প্রত্যেকটা ব্যবসায়ী ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চায়, তবে ট্যাক্সটা সহনীয় করা। যারা প্রান্তিক লেভেল থেকে উঠে আসে, যাদের পুঁজি দেখা গেছে 10-15 লাখ বা 20 লাখ 30 লাখ, তাদের ক্ষেত্রে এই শর্তগুলো মানা সম্ভব না। 9 জন সিন্ডিকেটের হাতে চলে যায়, তাহলে আপনি যে মোবাইল 30,000 টাকা ইউজ করছেন, এটা কার্যকর হওয়ার 1 মাসের মধ্যে এটার দাম দিয়ে দিবে 40,000। বিক্ষোভের মুখে রোববার বেলা 12টার পর ব্যবসায়ীরা জানান আলোচনার জন্য 7 সদস্যের প্রতিনিধি দলকে ডেকেছে বিটিআরসি। তবে আলোচনা ফলপ্রসূ না হলে আন্দোলন চলবে। আজকে যে কর্মসূচি এইটা কন্টিনিউ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কোনো সুরাহা না পাবো। আমাদের প্রপোজ হলো 15%, আর লোকাল এনওসি যে বিষয়টা এটা সহজকরণ করবে। ব্র্যান্ড অথরাইজেশনের কোনো প্রয়োজন নেই ইম্পোর্টের ক্ষেত্রে। তারপর আমাদের স্টক যেটা আছে অলরেডি এক্সিস্টিং, এটার একটা বিক্রয়ের ব্যবস্থা করবে। যদিও এনইআইআর চালুর আগেই মোবাইল ফোন আমদানিতে শুল্ক হার কমাতে এনবিআরকে চিঠি দিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার শুভ খান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। প্রবেশ করেছেন এবং আলোচনা চলছে। এখানে যারা বাইরে যারা নেতা রয়েছেন, প্রতিনিধিকে বিটিআরসিকে ডেকেছে আলোচনার জন্য, তো তারা বিটিআরসি ভবনে প্রবেশ করেছেন এবং আলোচনা চলছে। এবং এখানে যারা বাইরে যারা নেতা রয়েছেন মোবাইল ব্যবসায়ীদের, তারা কিন্তু বলছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো, অর্থাৎ এনইআইআর চালুর আগেই তাদের যে 58% আমদানি শুল্ক সেটি কমিয়ে 15% নিয়ে আসা, এছাড়া তাদের কাছে যে 50 লাখের বেশি হ্যান্ডসেট মজুদ রয়েছে আনঅফিসিয়াল, সেগুলো ট্যাক্স ভ্যাট
ভ্যাট দিয়ে বৈধ করার সুযোগ দেয়, এই সব বিষয়গুলো কিন্তু তারা প্রস্তাবনা তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই সব বিষয়ে যদি বিটিআরসি রাজি হয় সেক্ষেত্রে তারা এখানে যে অবরোধ কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি চলছে সেটি তারা প্রত্যাহার করে নেবেন। এছাড়া কিন্তু তারা বলেছেন যে তাদের যে আন্দোলন সেটি চলবে। তবে আমরা বিটিআরসি সূত্রে যেটি জানতে পেরেছি যে মোবাইল ব্যবসায়ীদের কাছে যে মজুদ আছে আনঅফিসিয়াল ফোন, সেই ফোনগুলোর মধ্যে যেগুলো ক্লোন করা হয়েছে আইএমইআই ক্লোন করা, সেই ফোনগুলো বাদে অন্যান্য যে আনঅফিসিয়াল ফোন আনা হয়েছে বা মজুদ আছে সেইগুলো বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে। এবং সেক্ষেত্রে আসলে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণটা কেমন হবে সেটি নিয়ে কিন্তু বিটিআরসি, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং এনবিআর এর মধ্যে প্রথম দফা বৈঠক হয়েছে এবং বৈঠক কিন্তু এখনও চলছে। আলাপ আলোচনার মাধ্যমে খুব দ্রুতই একটা ঘোষণা আসবে, আমরা বিটিআরসি সূত্রে এমনটি জানতে পেরেছি। তো মোবাইল ব্যবসায়ীরা বলছেন যে তারা এনইআই চালুর বিপক্ষে নয়, বরং তারা এনইআই চালুর পক্ষেই রয়েছেন। তবে তারা চান যে এই বাজারে যেন একটি লেভেল প্লেইং ফিল্ড বা সমতা বিরাজ করে। অর্থাৎ তারা বলছেন যে যারা দেশে অ্যাসেম্বল করছেন তারা যেমন 20 থেকে 22% বা 24-25% পর্যন্ত ট্যাক্স ভ্যাট দিয়ে থাকেন, তারা চাচ্ছেন যে তাদের হ্যান্ডসেট বৈধভাবে আমদানির ক্ষেত্রে ট্যাক্স ভ্যাটটা যেন কমিয়ে 15% নিয়ে আসা হয়। তাহলে তারা দাবি করছেন যে তাদের ব্যবসা যেমন সুরক্ষিত হবে, পাশাপাশি বাজারে একটি প্রতিযোগিতা বিরাজ করবে এবং সেই প্রতিযোগিতা বিরাজ করার ফলে গ্রাহকরা কম দামে তাদের কাঙ্ক্ষিত হ্যান্ডসেটটি পাবেন, এমনটাই তারা জানাচ্ছেন। তো আগারগাঁয়ে বিক্ষোভ কর্মসূচি এখনো চলছে, পরবর্তী সংবাদে হয়তো বা কোনো আপডেট থাকলে দর্শকদের। সহকর্মী শুভ খান যুক্ত হয়েছিলেন আগারগাঁও থেকে। রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জোড়া খুনের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা সহযোগীদের। জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। বাবা মা দুজনকেই একসঙ্গে হারিয়ে দিশেহারা সন্তানরা, জোড়া খুনে শোকাহত প্রতিবেশীরাও। রোববার সকালে রংপুরের তারাগঞ্জের উত্তর রহিমাপুর এলাকায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে যান কয়েকজন প্রতিবেশী। এই সময় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। এক পর্যায়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারা। পরে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে তার স্ত্রী সুবর্ণা রায়ের লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। এগুলো সব পারিবারিক শত্রুতা থেকে হিন্দুদের জন্য দান করে দিছে, এই শ্মশান নিয়ে সব আমাদের জ্ঞাতিবর্গের সাথে সব কুন্দল। যারা মারছে অবশ্যই তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। উইদিন শর্ট টাইম এর সঠিক কারণটা, মৃত্যুর সঠিক কারণ আমরা উদ্ঘাটন করতে পারবো এবং এর সাথে যারা জড়িত উইদিন শর্ট টাইম তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি 2017 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। দুই ছেলে কর্মসূত্রে ঢাকা ও জয়পুরহাটে বসবাস করায় বাড়িতে একাই থাকতেন এই দম্পতি। এদিকে যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহরের বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর নামে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিদর্শন করে। এই সময় মৃতদেহের পকেট তল্লাশি করে 61 পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিস্তারিত জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জীবন শুনতে পাচ্ছেন? রংপুরের তারাগঞ্জের কুরসা ইউনিয়নের এই বাড়িটিতে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে শোকের মাতম বয়ে যাচ্ছে এই বাড়িটিতে। আজ সকালবেলা স্থানীয়রা যেটি বলছেন যে সকালবেলা এই বাড়ির যারা কর্তা রয়েছিলেন যোগেশ চন্দ্র, তিনি আসলে পেশায় একজন প্রধান শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের, তিনি এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
তাদেরকে আসলে সকালে অনেক ডাকাডাকির পরে যখন পাওয়া যায়নি তখন স্থানীয়রা এই বাড়িটিতে আসলে দেয়াল টপকে ঢোকার পরে দেখেন যে তাদের মরদেহ আসলে পড়ে রয়েছেন। যোগেশ চন্দ্র যিনি মুক্তিযোদ্ধা, তার মরদেহ ছিল খাবার টেবিলে এবং তার স্ত্রী সুবর্ণ রায় তার মরদেহ ছিল রান্নাঘরে। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে স্থানীয়রা যখন পুলিশকে খবর দিয়েছেন তারপরে পুলিশ এসেছেন, সিআইডি, ডিবি, র্যাবের টিম এসেছেন এবং সুরতাল করেছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে এই ঘটনার এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি, তবে তারা ধারণা করতেছিলেন যে গতকাল দিবাগত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এবং তারা যেটি বলছেন যে দুই ব্যক্তিকে, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রীকে ভারী অস্ত্র দিয়ে আসলে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এবং এই হত্যার পিছনের যে আসলে মোটিভ তারা এখন পর্যন্ত কিছু বের করতে পারেনি। এবং তারা বলছেন যে এই বাড়ি থেকে এখন পর্যন্ত চুরি বা ডাকাতির কোনো যে নিশানা সেটি তারা আসলে পাননি। অর্থাৎ তারা যেটি বলছেন যে যারা হত্যাকারী তারা আসলে শুধুমাত্র হত্যার উদ্দেশ্যেই এই বাড়িতে এসেছিলেন এবং হত্যা করেছেন। এবং হত্যার প্রকৃত ঘটনা আসলে জানতে তারা যেটি বলছেন যে তদন্ত চলছে এবং তদন্তের পরেই তারা আসলে বলতে পারবেন কি কারণে এমন একটি ঘটনা ঘটেছে। যদিও মুক্তিযোদ্ধা কমান্ডার এবং মুক্তিযোদ্ধারা এখানে এসেছেন, তারা বলছেন বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে হত্যার প্রকৃত যারা হত্যাকারী তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয় যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা। তো সব মিলে বলা চলে যে এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন পরিবার স্বজন সবার মধ্যেই আসলে শোকের যে ছায়া সেটি আসলে বয়ে যাচ্ছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সব শেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম রংপুর থেকে। আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল দুই ভাই সহ 3 মোটরসাইকেল আরোহীর। ফরিদপুরের ভাঙায় ঘটে এই দুর্ঘটনা। শনিবার রাতে আত্মীয়ের মরদেহ দেখতে যান ঢাকা থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া যাচ্ছিলেন 3 যুবক। পথে ফরিদপুরের ভাঙায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলে 2 ভাই সুমন ও ইমন মারা যান। আহত অবস্থায় আরেক আরোহী আশিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতরা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা ছিলেন। রাজধানীর কুড়িল বিশ্ব রোডে একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুনে 2 ইঞ্জিনিয়ার সহ 3 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজন ও সহকর্মীরা জানান, শনিবার সন্ধ্যায় পিনাকল সিএনজি স্টেশনে তেলের ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন কর্মচারীরা। তখন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন জ্বলে উঠলে মুহূর্তেই ঝলসে যায় 2 ইঞ্জিনিয়ার মাসুদ ও শামসুজ্জোহা এবং তেলের গাড়ির স্টাফ লুৎফর। রাতেই তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, তাদের হাত, মুখ সহ শরীরের সর্বোচ্চ 18% পড়ে গেছে, তবে তারা সবাই শঙ্কামুক্ত। দুপুরের সময়ে আরও থাকছে। ভারতের গোয়ায় নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পর্যটক সহ 25 জনের মৃত্যু, দগ্ধ অন্তত 50। ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের 18তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজের সম্মেলন কক্ষে আয়োজনের সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কাউন্সিল সভায় আলোচকরা বলেন, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ শিক্ষার মান সবসময় উন্নত, যা বিভিন্ন পেশাগত পরীক্ষায় প্রতিফলিত হয়েছে। এ সময় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত পরীক্ষার ফলে এ কলেজের পাশের হার শীর্ষস্থানীয়। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দেশের একমাত্র আবাসিক চিকিৎসা প্রতিষ্ঠান বলেও জানান আলোচকরা। আন্দোলনের মুখে কক্সবাজারের বাঁকখালী নদীতে উচ্ছেদ হওয়া তীরের জমিতে সীমানা পিলার স্থাপন না করে পিছু হটল প্রশাসন। তবে কার্যক্রম স্থগিত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। গাছ ফেলে কক্সবাজার খুরুশকুল সড়ক অবরোধ, জ্বালানো হয় একের পর এক টায়ার, লাঠি হাতে কয়েকশো নারী পুরুষ। কক্সবাজারের বাঁকখালী নদীর কোস্তরা ঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তীরের জমিতে সীমানা পিলার স্থাপন করতে আসে বিআইডব্লিউটিএ। এই উদ্যোগ ঠেকাতে কয়েকদিন ধরে বিক্ষোভ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কিছু স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও। হয়তো মরবো না হলে বাঁচবো, হয়তো জায়গা পাবো না
না হলে এখানে লাশ পড়বে। ওনারা আমাদের ব্যক্তি মালিকানাধীন জায়গা কোনো কিরা দিতে পারবে না। ওনারা এখন বলতে বিআইডব্লিউটি এর লোকেরা বলতে চাচ্ছে কি আইন বলতে কিছু নাই, বলতে কিছু নেই। বাকখালী নদীর তীর দখলমুক্ত জমিতে ৩ ডিসেম্বর সীমানা পিলার স্থাপন করার পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয় রোববারে। বিআইডব্লিউটিএ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে কস্তুরা ঘাট অংশে আসে বেলা 12টার দিকে। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে পিছু হটে প্রশাসন। ম্যাজিস্ট্রেট মহোদয় এগুলো সব পর্যালোচনা করে দেখে উনি আদালতকে সম্মান জানিয়ে উক্ত ওনাদের যেই উচ্ছেদ কার্যক্রম 10 দিনের উচ্ছেদ কার্যক্রম ছিল ওটা স্থগিত করে এখানে স্থান ত্যাগ করেছেন। এদিকে বাধার মুখে সীমানা পিলার কার্যক্রম স্থগিত করে বিআইডব্লিউটিএ। সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় বিআইডব্লিউটিএ। বেআইনিভাবে আমাদেরকে প্রতিহত করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। যারা বেআইনিভাবে এই কাজটি করেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। তাদের বিরুদ্ধে আমরা আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে যদি নির্দেশ দেয় মামলা করার জন্য, তাহলে আমরা মামলা করব। চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় 450 স্থাপনা গুড়িয়ে দিয়ে বাকখালী নদীর তীরে 63 একর জমি উদ্ধার করে বিআইডব্লিউটিএ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর গুলশানের বেশ কিছু ভবনে অভিযান চালিয়েছে ব্রাজুক। সকালে ব্রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুলশান 113 নম্বর রোডে একটি ভবনে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষা ভবন অবরোধ কর্মসূচিতে আন্দোলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে আন্দোলনকারীরা শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা ভবনের পাশে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের এক দফা দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনও চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় 1.5 লক্ষাধিক শিক্ষার্থী। আমাদের এখন একটাই দাবি, অর্ডিন্যান্স, এটা আমাদের লাগবে। পরিচয় নাই, আমরা কারা? আমরা তো নাকি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে পরীক্ষা দিই নেই, তারা আমাদেরকে এটা বলতেছে। মানে শিক্ষা বৈষম্যের শিকার, যেমন বলতে পারেন আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই, পর্যাপ্ত টিচার নেই, পর্যাপ্ত বাজেট নেই। টানা 4 মাস ধরে কমছে তৈরি পোশাক সহ দেশের মোট রফতানি আয়। কমছে ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তিও, যা পূর্বাভাস দিচ্ছে আগামীতে রফতানি আয় আরও কমার। এর কারণ হিসেবে উদ্যোক্তাদের দাবি, পোশাকের বেসিক আইটেমের দাম কমিয়ে ইউরোপের বাজার দখলে নিচ্ছে ভারত, চীন। রয়েছে বাড়তি মার্কিন শুল্ক উৎপাদনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাও। এ অবস্থায় ক্রয়াদেশ বাড়াতে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। রফতানির জন্য দরকারি পণ্য আমদানিতে ব্যাক টু ব্যাক এলসি খোলা এবার গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 13.81%। আর এ সময়ে নিষ্পত্তি কমেছে 1.87%। এ সময়ে মূলধনী যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্য আমদানিতে এলসি খোলা বাড়লেও বড় ব্যবধানে কমেছে নিষ্পত্তি। আমদানিতে এমন বেহাল দশার প্রতিফলন ঘটেছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়েও। রপ্তানি উন্নয়ন ব্যুরো EPBর মাসিক প্রতিবেদনের তথ্য, বছর ব্যবধানে রপ্তানি আয় কমার ধারাবাহিকতা ধরে রেখে নভেম্বরে এ খাতের আয় এসেছে $314.09 কোটি। গেল বছরের একই সময়ের তুলনায় 5% কম। ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন আসার কারণে আমাদের বায়াররা কিন্তু প্যানিক। তারাও জানে না যে কোন রুলটা তার প্রতি কীরকম ইমপ্লিমেন্টেশন হবে। ইনফ্লেশন হাই রেট চলতেছে, সেজন্য তারা অর্ডারও আমাদেরকে কম দিয়েছে তাদের ইনভেন্টরি কমানোর জন্য। তৈরি পোশাক রপ্তানিতে মন্দার ধাক্কা লেগেছে মোট রপ্তানি আয়েও। বছর ব্যবধানে 5.5% বেশি কমে গেল নভেম্বরে মোট রপ্তানি আয় এসেছে $389.16 কোটি। তবে জুলাই প্রবৃদ্ধির প্রভাবে 5 মাসের যোগফলে রপ্তানি আয় বেড়েছে 0.62%। বাংলাদেশের উপর যে 20% ট্যারিফ ধার্য করা হয়েছে, সেটার একটা পার্ট আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, যেটা আমরা মনে করি আনইথিক্যাল এবং আমাদের পক্ষে কোনোভাবেই সেটা পে করা সম্ভব না। ভারত এবং চায়না টেরিফের কারণে তারা যদি এই আমেরিকাতে তারা একটু প্রেশারে পড়লো, তারা কিন্তু ইউরোপে ঝুঁকে পড়ছে।
ইউরোপে গিয়ে আমাদের যে মার্কেট ছিল সেই মার্কেটে তারা কিন্তু অলমোস্ট দখল করে নেওয়ার কাছাকাছি চলে গেছে এবং তারা কিন্তু সেখানে আমাদের থেকে কম প্রাইজে মার্কেট অর্ডার নিয়ে নিচ্ছে। পোশাক শিল্পের পতনের মধ্যেও এগিয়ে চলছে চামড়া খাত। নভেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় এসেছে $9.8 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে 5.14% বেশি। আগামীতে এই পণ্যগুলো সহ আমাদের উদীয়মান অন্য খাতগুলোতে আমাদের আরও বেশি বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করা দরকার। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক শতাংশের হিসাবে সুবিধাজনক হলেও বাস্তবতার নিরিখে অসুবিধায় ফেলেছে বাংলাদেশকে। শুল্কের ভারে চাপ বেড়েছে ইউরোপের বাজারেও। এই অবস্থায় রাজনীতিকরা সহ নীতি নির্ধারকদের উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। এক্সপোর্টের যে অর্ডার সেটা কিন্তু ইমেজের উপর ডিপেন্ড করে। আমাদের কিন্তু এই যে ক্রেডিট রেটিং সেটা কিন্তু বাড়েনি। 20% শুল্ক হলে এবং তার জন্য অনেক বড় বড় ত্যাগ স্বীকার করলাম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন রকম চুক্তিও করলাম। তো এরপরে যদি আমরা ফল না পাই সেটা, তো তাইলে এখন এটা আমাদের তো নতুন করে একটা কৌশল নির্ধারণ করতে হবে এবং সেটার জন্য আমি মনে করি যে আসলে মূল দায়িত্ব এখন রাজনীতিবিদদের এবং যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করতে চান, তো তাদের পরিষ্কার করে আসলে এখানে কর্মপরিকল্পনা তৈরি করা দরকার। রপ্তানি বাজারে বড় ধরনের পতনের মুখে পড়েছে পাট ও পাটজাত পণ্য, আশা জাগানো হোম টেক্সটাইল ও বাইসাইকেলের রপ্তানি আয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আমদানির খবরে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমলো কেজিতে 30 টাকা। সম্প্রতি লাগামহীন হয়ে ওঠে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী আজ থেকে আইপির জন্য আবেদন নেওয়া হয়। প্রথম দিন 50 জন আমদানিকারকের আবেদন গ্রহণ করা হয়েছে। এমন খবরে এরই মধ্যে হিলি স্থলবন্দর সহ হাকিমপুর উপজেলার বাজারে পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজি 30 টাকা। সকাল থেকে দেশীয় পুরনো পেঁয়াজের কেজি 100 টাকা এবং নতুন পেঁয়াজ 80 টাকায় বিক্রি হচ্ছে। আমদানি শুরু হলে দাম 50 থেকে 60 টাকায় নেমে আসবে বলে জানান আমদানিকারকরা। দেশের বাইরের খবর, ভারতের গোয়া রাজ্যে একটি নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পর্যটক সহ 25 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অন্তত 50 জন। রোববার স্থানীয় সময় রাতে আরপোরা এলাকার ক্লাবে বিস্ফোরণের পর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ভারতের গোয়া রাজ্যের উত্তরাঞ্চলের আরপোরা এলাকায় রোববার গভীর রাত 12টায় এক নাইট ক্লাবে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে ভবনটি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পর্যটক ও ক্লাব কর্মীরা রয়েছেন। ঘটনাস্থলে ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স উদ্ধার কাজ শুরু করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজ্য সরকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক দিন। তিনি জানান, বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এবং বাকিরা মূলত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। গোয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে তিনি নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছেন এবং উদ্ধার ও সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এদিকে মারা যাওয়াদের পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আহতদের জন্য 50 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। একই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। এখনও বিদেশ নেয়ার অবস্থায় নেই বেগম জিয়া। এভার কেয়ারে আছে নিবিড় পর্যবেক্ষণে। লন্ডন নিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। সুস্থতা কামনায় দোয়া। ধর্মের নামে বিভাজন, দলের বিরুদ্ধে অপপ্রচার একটি গোষ্ঠী। বিএনপির দেশ গড়ার কর্মসূচির উদ্বোধনীতে মির্জা ফখরুল। সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক। এবং নির্বাচনের তফসিল ও গণভোট নিয়ে ইসির বৈঠক। তারিখ চূড়ান্ত করা সহ 9 এজেন্ডা নিয়ে কমিশনারদের আলোচনা। নির্বাচন ঘিরে প্রস্তুত জাহাজ সহ 5000 নৌসেনা। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবো আমি তোহা খান তামিম। সঙ্গে থাকুন সময়ের।